দেখছেন রানার চ্যানেল। আজকে আমাদের উপস্থাপনা একটি নতুন বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে লিটল ম্যাগাজিন। আপনারা বইমেলাতে সকলেই যান এবং একটি স্টল, যেটি বহু স্টলের একটা সমাহার হয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে, সেটা হচ্ছে লিটল ম্যাগাজিন। এবং এর উপরে সবারই উৎসাহ একটা থাকে, এবং সেই সূত্রেই আমরা আজকের আলোচনায় প্রবেশ করব। আমাদের সঙ্গে রয়েছে দেবাংশু দাশগুপ্ত। তিনি লিটল ম্যাগাজিনের যে নন্দীগ্রাম পরবর্তী সময়ে যে সমন্বয় মঞ্চ তৈরি হয়েছে, তার একজন অন্যতম মুখ হিসেবে লিটল ম্যাগাজিনের বিভিন্ন গ্রুপের মধ্যে সমন্বয়ের মধ্যে ভূমিকা পালন করেছে। তো আমরা সরাসরি চলে আসি এই বিষয়ে, যে এই সমন্বয় মঞ্চ দিয়ে যখন কথা শুরু হলো, এর কথা যদি বলেন, এবং এই সময়ে লিটল ম্যাগাজিন দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠান বিরোধী ভূমিকাও পালন করেছে। সেই সমন্বয় মঞ্চ এবং কি প্রয়োজন ছিল, সেটা দিয়েই যদি আজকে আলোচনা শুরু করা যায়। ব্যাপারটা এরকম ছিল যে একটা সময় এসেছিল শুরু হয় 2006 সাল থেকে। অ্যাকচুয়ালি 2000 তাপসী মালিক মারা যাওয়ার পরে, বিশেষ করে 18 ছিল 18 ডিসেম্বর, সেইখানে যদি ধরি, সেইখান থেকে যখন প্রচুর নতুন নতুন নীতি একটা অদ্ভুত ধরনের একটা জোয়ার এলো, একটা প্রচন্ড একটা উদ্দীপনা, একটা জোয়ার, ভয়ঙ্কর উৎসাহ। আসলে যেটা এটা এটা পটভূমিটা বা পৃষ্ঠভূমিটা বলা দরকার। 34 বছর মোটামুটি শাসক হয়ে, 34 বছর না, তখন 34 হয়নি, সরকার তো হচ্ছে 2005-06, 34 বছরের অবসান হয় 11 সালে। কাজে আমরা তখন ধরতে পারি প্রায় 30 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে। 30 বছরের মধ্যে যে একটা অদ্ভুত ধরনের তাকে বলে একটা একটা ফাটা পড়া, সমস্ত গণ আন্দোলনে, সমস্ত উদ্যোগে, সাধারণ মানুষের ফাটা পড়ে, একটা অদ্ভুত একটা স্থবিরতা এসে গেছে। চিন্তায়, কর্মে, ভাবনায়, উদ্যোগে সবকিছু স্থবিরতা। কোনো কারণে সিন্ধুর একটা অদ্ভুত ধরনের কাজ করলে ওই স্থবিরতাকে তছনছ করে। মানে এটা বুদ্ধিজীবী মহলে একটা বড় প্রভাব। সত্যি কথা বলতে কি, যে নাগরিক সমাজ এর আগে কখনো আমার বয়সে দেখেছি নাগরিক সমাজকে আমি এইভাবে আন্দোলিত হতে 1977 দেখেছি। 77-এ ইমার্জেন্সি পরে, তারপরে এটা একটা বড় নাগরিক আন্দোলনকে দেখেছি। আন্দোলন অস্বীকার করবো না, খাদ্য আন্দোলনের সময় আমি যথেষ্ট ছোট ছিলাম, তখনও নাগরিক আন্দোলনকে আমি দেখেছি। 67 সালে যখন যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়, তখন একটা নাগরিক আন্দোলনের জোয়ার ছিল। তারপরে যখন পর এখানে মন্ত্রিসভা ভালো হতে থাকে, ইমার্জেন্সি হয়, এই সময় নাগরিক আন্দোলন ছিল, কিন্তু অদ্ভুতভাবে থিতিয়ে গেল 75 সালের পরে। 75 সালের পরে যারা এখানে আনন্দিত বিপ্লবী যারা ছিল, যারা সরকার করেছিল, তারা সব মোটামুটি বাড়িতে মানে সোজা নিয়ে নিয়েছে। খেয়াল করে দেখবেন, কঠিন ভাষা হলে বলি, ইমার্জেন্সির সময় কিন্তু একটা দলে প্রায় কেউ গ্রেপ্তার হল, সেটা হচ্ছে সিপিআইএম। সিপিআই ছিল এদের সঙ্গে কি বলে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল, ইন্দিরা গান্ধীর সঙ্গে তাদের সমঝোতা ছিল, তারা ইমার্জেন্সি সপক্ষে ছিল। কিন্তু সিপিআইএম ইমার্জেন্সির বিরোধিতা আদৌ করেছে কিনা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, ইমার্জেন্সির সময় 2-4 ছোট্ট ছোট্ট নেতা ছাড়া সেন্ট্রাল কমিটি ও ওই পলিটগুলো একজন নিচুস্তলা কিছু কর্মী, কিন্তু নেতা বলতে যাদের বোঝায়, যেখানে সমস্ত কাগজের সম্পাদক পর্যন্ত রায় পায়নি, ছোটখাটো পার্টির নেতা পর্যন্ত রায় পায়নি, কিন্তু সিপিএমের কেউ হয় না, গ্রেপ্তার হয় না। মজার কথা, 77 পরের জন্য নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকারটা এলো, সেখানে সিপিএমই নেতৃত্ব পেয়ে গেল। অর্থাৎ এই নেতৃত্বের মধ্যে যে যাকে বলে একটা আপোষকামিতা, ওইখানেই তো আমরা দেখতে পেলাম যে পরবর্তীকালে কিন্তু আস্তে 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 সেটা সমস্ত আন্দোলনকে একেবারে ঘুরে দাম শেষ করা হয়েছে। এই স্থবিরতা কিন্তু টিকল সিঙ্গুর আন্দোলন পর্যন্ত। আমার মনে হয় ভিতরে ভিতরে বাষ্পচম ছিল, বাষ্পটা কোনোভাবে সিঙ্গুর আন্দোলনকে বাষ্পটাকে তাকে একটা উৎসমুখে তুলে দিল। বিপুল একটা বিস্ফোরণ ঘটে গেল সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে, নাগরিক আন্দোলনকে আবার সজাগ দিতে। এই নাগরিক আন্দোলনের সজাগ হওয়া থেকেই কিন্তু অনেক বিপুলভাবে পরিণত হয়। এইখানে একটা অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে খুব বাচ্চা ছেলে রঘুমন চক্রবর্তীর নাম শুনেছে তুমি?
গৌরব চক্রবর্তীকে অনেকেই ছিলেন, তিনি গ্রেপ্তার হয়েছিলেন, বহুদিন ছিলেন। গৌরব চক্রবর্তীর ছেলে তখন তার বয়স কত, সম্রাট না কি নাম ওদের একটা মনে পড়ছে না, বয়স কত ওদের 17-18, ওরকম একটা পত্রিকা রাখা হয়েছে। সেই পত্রিকার তরফ থেকে ওরা ওই বাচ্চা ছেলে কত 18-20 হবে, বেশি হলে 3-4টে ছেলে, ওরা কি করলো নন্দন চত্বরে একটা থু বলে, মানে উদ্যোগের থু আর তার সাদা যেতে লাল রং ঢেলে দিয়েছিল, এই অজুহাতে ওদের গ্রেপ্তার হয়। ওই থু, অথচ তখন নন্দনের চত্বরে এলে পরে তাকে অসংখ্য অপ্রয়োজনীয় প্রচলিত ভাষায়, অশালীন বলবো না, অপসংস্কৃত, ওই কথাগুলো আমি ব্যবহার করতে চাই না সাধারণত, কারণ অপসংস্কৃতি কি এবং এই নিয়ে প্রচুর বিবাদ আছে। অশালীনীয় আমাদের বিশেষ করে সুকুমারী চক্রবর্তী আমাদের এগুলো নিয়ে সজাগ, সুকুমারী চক্রবর্তী আমাদের এগুলো খুব সজাগ করে দিয়েছে। অশ্লীল শ্লীল এই নিয়ে উনি অসাধারণ লেখা লিখেছেন, এর জন্য আমি চাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি যে আমি বলবো যে কোনো মানুষ জীবনের সঙ্গে যোগ, আমি যদি এইভাবে করি অসংখ্য পুরস্কার, কিন্তু এই ফুটা কিন্তু শাসককেরই দৃষ্টি আকর্ষণ করে, ওদের কিন্তু গায়ে লাগে মন রাখতে হবে। এইটা কিন্তু আবার লিটল ম্যাগাজিন নয়, আবার একটা তো বাঙালি সমাজ বিস্ফোরণটা ছিল, লিটল ম্যাগাজিন সমাজে কিন্তু এটা একটা ভয়ঙ্কর রকম একটা বিস্ফোরণ ঘটিয়ে দেওয়ার পরে তখন ঠিক হলো, আমাদের তখন সরকারি মহল থেকে লিটল ম্যাগাজিন মেলার আয়োজন হতো নন্দন চত্বর, এটা বহুদিন ধরে চালু হচ্ছে, মেলার সময় চলে এসছে, তখন একটা ঠিক হলো যে আমরা মেলাকে বয়কট করব। এই ঘটনা পদ্ধতি অদ্ভুত ব্যাপার, আমার কাছে সত্যি কথা বলতে আমি স্তম্ভিত করে দিয়েছিল। প্রথম যে সভাটা ডাকা হয়েছিল সেটা হচ্ছে রেডিক্যাল হিউম্যানিস্ট হলে ডাকা হয়েছিল, দেখতে ছিল 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর 2005 সালে, 2005 সালে 8ই ডিসেম্বর সেদিনকে আমরা যখন বসলাম, সেদিনকে আমাদের তাপসী বাড়িকে পুড়িয়ে মারা হয়েছে সিংহে। সেদিনই মানে আমাদের বৈঠক দেখা হয়েছে 18টা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল, সেখানে কিন্তু আমাদের লিটল ম্যাগাজিন একসঙ্গে কাজ করবে এইটা পৃষ্ঠা হয়ে গেল। এরপর যেটা হলো, এর পরবর্তীকালে আমরা একটা জর্জ ভবনে একটা সভা রাখবো, সেখানে অনেক লিটল ম্যাগাজিনকে খবর দিতে পেরেছিলাম, পারিনি। আমার জীবনে অন্যতম শ্রেষ্ঠ বিগত বন্ধু সেদিন অল্প চেপে আমি কোথা থেকে এত লিটল ম্যাগাজিন, কোথা থেকে খবর পেয়ে দলে দলে এসে হাজির হতে আরম্ভ করলো এবং সমস্যারে আওয়াজ তুললো যে আমাদের সংগঠন হতে হবে, এই অত্যাচারী রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। আমার জীবনে সত্যি কথা বলতে যদি আমি বুঝলাম কোনো দ্বিধা নেই। আমরা 67 সাল দেখেছি, তখন ছাত্র 67 সালের নকশালবাড়ি আন্দোলনে আমাদের ভয়ঙ্করভাবে প্রভাবিত করেছে। আমি যে কলেজে পড়তাম সেই কলেজটা ছিল অত্যন্ত যাকে বলে জীবন, মানে কি বলা যায়, সুপ্রতিষ্ঠিত জীবনে হাতছানি ছিল। সেই কলেজ থেকে পাশ করে বেরোলে প্রতিষ্ঠা পাওয়া যায় জীবনে, এসব জানতাম টানতাম। অদ্ভুত লাগলো যে 67 সাল থেকে 68 সালের মধ্যে সেই কলেজে প্রত্যেকটা ছাত্র, যেখানে কোনো রাজনীতি কোনো চেতনা আমি দেখিনি, সেই কলেজে প্রায় সবাই নষ্ট, যেখানে হাতে করে একটা সিপিএম পাওয়া যেত আর নইলে কোনো রাজনীতিতে কথাই বলতে চাইতো না, সেই কলেজে 67 পরে আমি তাজ্জব হয়ে গেলাম, সব নষ্ট হয়ে গেছে। কি করে আমি জানি না, হয়তো এটা নিয়ে কথা বলতে গেলে আলাদা সঙ্গে চলে যাবো। আমি যেটা বলতে চাইছিলাম যে সেটা হলো এরকম যে রাজনীতি নিয়ে আমার ব্যক্তিগত ওইটাই একটা প্রভাব ছিল আমাদের, কিন্তু প্রভাব থাকলেও সেভাবে রাজনীতি করবে আমি কোনোদিনই ছিলাম না। তাও ঠিক বলবো না, সাংস্কৃতিক মহলেও যে খুব ছিল, নাটক করতাম, হয়তো কিছু টুকটাক নাটক করেছি, নাটক দেখেছি, সিনেমার প্রতি গভীর আগ্রহ, এইসব সাংস্কৃতিক চর্চা ছিল। সেই যে পিকের কথা বলছেন, যে পিকটা ওই সময় যে রিচ করলো, যে এত মানুষ, এত লিটল ম্যাগাজিন একসাথে জড়ো, সেই সময় কিন্তু তার পরবর্তী সময় এখন পরিস্থিতিটা কিভাবে, ওখানে বলি দিই, বন্ধুমুক্তি একটা আন্দোলন 77 সাল পরে হয়েছিল, সেটাও কিন্তু একটা খুব সেগুলো রেখাপাত করতে পারি। বন্দিমুক্তি আন্দোলন তরুণী চক্রবর্তী মুক্তি চাই একটা ছবিও করেছিলেন, সেটা আমরা দেখেছি, ছবিটা নিয়ে কথা বলেছি, কিন্তু সেটা না এইভাবে এত মানুষকে প্রভাবিত করতে পারি না কোনো কারণে। কিন্তু এই সিঙ্গুর যেভাবে নাগরিক আন্দোলনকে উজ্জীবিত করবে, আমার কাছে একটা অভাব হয়। আমি আমার জীবনের দেখা শ্রেষ্ঠ ঘটনা যদি বলতে হয়, এর ফলেই আমরা যেটা হলো যে আমরা জবাবদ্ধ হলাম, আমরা লিটল ম্যাগাজিন সমন্বয় মঞ্চালাম দিয়ে একটা আহ্বান তৈরি করলাম।
আমাদের নীতিগত জায়গা ছিল, আমরা কোনো রকম হায়ারার্কিতে যাবো না, উচ্চ নিচে ভেবে রাখবো, আমাদের তো সমানতা সবাই এক। এখানে যে সমন্বয় মঞ্চে যারা আহ্বায়ক, তাদের কাজ হচ্ছে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়। আমরা আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমাদের আহ্বায়ক কমিটি কিছু করে দেয়, যেটা হয় না, সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হলো, প্রেসিডেন্টকে দায়িত্ব দেওয়া হলো, আমাদের ওরকম হায়ারার্কিটাই নেই। এই নিয়ে আমাদের মধ্যে বিপুল বিতর্ক হয়েছে যে আমাদের প্রেসিডেন্ট থাকা উচিত, সংগঠন ঠিকমতো গড়ে উঠবে না, সম্পাদক থাকা উচিত, এগুলো থাকা দল না হলে এই সংগঠন গড়ে উঠবে না। আমরা কিন্তু এই বিরুদ্ধে বরাবরই লড়াই করেছি, লড়াই করে কিন্তু সাংবাদিকদের ভোটে আমরা ঠিক করেছি যে সাংবাদিকদের মত হলে যে আমাদের মধ্যে কোনো রকম হায়ারার্কি থাকবে, উত্তম ভেদ থাকবে না, সমান্তরাল মধ্যে সবাই সমানভাবে কথা বলতে হবে। এখন আমরা সেভাবে করতে চাইছি। এটা একটা গণতন্ত্রের একটা নতুন পরীক্ষা নিরীক্ষা আমরা করার চেষ্টা করছি। কতটা সফল হয়েছে আমি জানি না, কিন্তু আমরা এটা কিন্তু এই ধারাটাকে এখন রেখে যাচ্ছি। এবার মজাটা হলো যেটা, যে এই যে 2005 সাল, 6 সাল, 7 সাল, 8 সালে যখন এসে পৌঁছল, তখন আমরা একটা প্রথম একটা মেলা বা সক্ষম, তখন তো উত্তুঙ্গ, তখন তো এই সময় না, কলেজ স্কোয়ারে তো অ্যাকচুয়ালি ছিল না, কলেজ স্কোয়ারে শিফট করে মেলা ছিল। তখন দুটো মেলা হতো, বই মেলা একটা লিটল ম্যাগাজিন হতো, আর একটা যেটা হতো সেটা হচ্ছে লন্ডন চত্বর। লন্ডন চত্বরের পরে আমাদের নিজেদের আমরা আমাদের মেলা করেছি, সরকার করে তিনটে মেলা, এখন তিনটে মেলা হয়, এখন বই মেলা হয়, লিটল ম্যাগাজিন সেখানে জায়গা পায়, একটা সরকারি হয়, আর কলেজ স্কোয়ার একটা আরো অসংখ্য মেলা এখন বিভিন্ন জেলা হচ্ছে, জেলা হচ্ছে অসাধারণ কাজ করছে, তারা অসাধারণ কাজ করছে এই জেলা জেলাতে, দারুণ দারুণ মেলা করছে। আমরা কি করি? আমরা কিছুই করি না। এরা থাকার জায়গা দেয়, এরা খাবার যে সংস্থা করে, এরা প্রত্যেককে মানে কিছু কিছু দেখে কি করে লিটল ম্যাগাজিনের জন্য আলাদা করে তাদের অন্যরকম মানে বলার সুযোগ করে দেয়। আমরা তো এটা কিছুই করতে পারি। আমরা কলকাতায় বসে সত্যি কথা বলতে আমরা কিছুই করি না, জেলাগুলো যে করছে অসাধারণ কাজ করছে জেলা। এক একটা সেখানে হয়তো 30 জন 40 জন হয়তো লিটল ম্যাগাজিন, আমাদের এখানে তো 100 জন হয়। সাথে মানে জোড়ার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিটা এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা পরিসরে বাড়ছে, যে এবং বিভিন্ন জেলায় পাঠকের রিয়াকশনে কিভাবে দেখছে, আরো কি ছড়িয়ে পড়তে পেরেছে শিক্ষিত শ্রেণীর মধ্যেই হয়তো মানে পুরোনো ম্যাগাজিন যেগুলো তার একটা কোর বেস ছিল পাঠক, সেটা কি আরো এক্সপ্যান্ড। যদি আমি সত্যি কথা বলছি যে যদি আমি কলেজ স্কোয়ার মেলাটার সম্বন্ধে আমি যতটা জানি সেটা আমি আগে বলে নিই, তারপর বই মেলার সম্বন্ধে বলছি। লন্ডনের মেলাটার সম্বন্ধে আমি আগে আমাদের কথা, আমাদের মেলা মোটামুটি গড়ে 100 করে পত্রিকা যোগদান করে। 100 জন পত্রিকার মধ্যে বিক্রি প্রথম দিকে যেরকম ছিল 8 সালে যখন আমরা মেলা করি, সেটা কিন্তু আস্তে আস্তে কমছে, সব জায়গায় কমছে। এটা বইমেলার লিটল ম্যাগাজিনও কমছে, এটা আমাদের লন্ডন চত্বর হয় সেখানেও বিক্রি বাটা কমছে। বিক্রি বাটার কিন্তু একটা ভাটা চলছে। ম্যাগাজিনের সংখ্যা কিন্তু অনেক ম্যাগাজিন, যেটা ওই সময় 8-9 সালে যে প্রচুর অসংখ্য ম্যাগাজিন উঠেছিল, তারা কিন্তু আস্তে আস্তে গুটিয়ে গেছে। লিটল ম্যাগাজিনে আয় কিন্তু সত্যি কথা বলতে কি আয় কিন্তু সব তাকে লিটল বলা হয়, মানে তারা আমি খেতে যাচ্ছি না, সেটা নিয়ে আবার একটা আলোচনা চলে যেতে হয়। লিটল বলা হয়, অনেকেই তাকে এইভাবে বলে যে লিটল ম্যাগাজিনে আগেও কিন্তু সরকার, এটা সম্পূর্ণ সত্য নয়, আবার সম্পূর্ণ মিথ্যা। প্রচুর লিটল ম্যাগাজিন কিন্তু বিরক্ত হয়ে গেছে, আবার নতুন নতুন লিটল ম্যাগাজিন উঠছে, মানে এমন নয় যে মাঠ ফাঁকা থাকছে, চরিত্রগতভাবে কিন্তু বদলে গেছে অনেকটাই। ওই সময়টা যেটা ছিল যে রাজনৈতিক মতাদর্শ নিয়ে, রাজনৈতিক বিতর্ক নিয়ে যে অসংখ্য লিটল ম্যাগাজিন হয়েছিল, সেই জায়গায় কিন্তু অবশ্যই একটা হঠাৎ টান লক্ষ্য করা যাচ্ছে। এদের যে এই যে প্রতিষ্ঠান বিরোধী জায়গাটাতে ছিল, তারা তো সবাই জানে যে একটা রবীন্দ্র বিরোধী জায়গা তৈরি হয়েছিল আর কি। 1925 সালে কলম তৈরি হয়েছিল, চিঠি কিন্তু আরো অনেক আগে, প্রবাসী অনেক আগে। যাই হোক, যেটা বলছিলাম যে একটা কিন্তু ভূমিকা ছিল, এরা হচ্ছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত যে কাগজপত্র তার বাইরে গিয়ে দাঁড়িয়ে লেখা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে। হামলি জেনারেশন একটা অদ্ভুত ধরনের পরীক্ষা নিরীক্ষা করে তারা, এদের প্রত্যেকের মধ্যে একটা পরীক্ষা নিরীক্ষার একটা জায়গা ছিল। সেই ঐতিহ্যটাকে বহন করে আসছিল ঠিকই, কিন্তু একটা সময় কিন্তু অত্যন্ত রাজনৈতিক সচেতনতার নিয়েও রাজনৈতিক, যেমন 12 মাস অশোক সেনের 12 মাস
বলতে আমি আমার মতে অশোক সেনের 12 মাস লিটল ম্যাগাজিনের ইতিহাসে একটা ভয়ঙ্কর ধরনের একটা অন্য স্রোত দেখেছিলেন, অসাধারণ একটা স্রোত দেখেছিলেন। তিনি ছিলেন মার্কসিস্ট, তিনি ছিলেন ইকোনমিস্ট, তিনি ছিলেন অসাধারণ পণ্ডিত। প্রতিষ্ঠান বিরোধী ভূমিকায় কিন্তু অবশ্যই করে যাবেন। আমরা যখনই দেখেছি যে প্রতিষ্ঠিত পত্রিকার বাইরে দাঁড়িয়ে যখন পত্রিকা তৈরি হচ্ছে কলরব বা তারা অনেক আগে প্রবাসী শনিবারের চিঠি, পরবর্তীকালে আমরা আমেরিকানের দেখেছি, কীর্তিবাদ দেখেছি। এগুলো ওদের ছিল যে প্রতিষ্ঠিত জায়গার বাইরে কিছু নতুন নতুন লেখক আসছে, তাদের উৎসাহ দেওয়া, বিষয়ের মধ্যে বৈচিত্র্য আছে। আগামী জেনারেশনের মধ্যে যেমন অদ্ভুত একটা বিষয় বৈচিত্র্য এসেছে, তার থেকে একটা বড় জিনিস হলো যেটা অশোক সেন চালু করলেন, যে তিনি একজন অত বড় বিদ্যান লোক, ইকোনমিক্স, তিনি একজন মার্কসিস্ট, উনি যে 12 মাসের মধ্য দিয়ে একটা নতুন ধারা চালু করলেন রাজনৈতিক বিতর্কে, ঠিক অসাধারণ। আমার মনে হয় এটা এটা ইকোনমিক্যাল পলিটিক্যাল যেটা আমরা দেখি বোধ হয় এর প্যারালাল বোধ হয় একমাত্র ওটাকে করতে হবে। কিন্তু বাংলায় 12 মাস খুব সালে তৈরি হয়েছিল 78 সালে। বাংলায় ইপিডব্লিউ কোয়ালিটির একটা ম্যাগাজিন ভাবে যায় ওরকম একটা করেছিলেন। কিন্তু এইগুলো প্রত্যেকটার মধ্যে যে এইটা ছিল, একটা দিক যেমন একটা প্রতিষ্ঠান বিরোধিতা ছিল, অশোক সেন যে ধারাটা তৈরি করেছিলেন সেই ধারায় কিন্তু প্রভাবিত হয়ে আমি বলবো যে এই ধারাটাই বোধহয় একটা প্রভাব বিস্তার করেছিল। যদিও বললাম যে অনেক পত্রিকা তার আগেই বেরিয়ে গেছে, কারণ 75 সালে দীপঙ্কর দা জেলে গেছিলেন ইমার্জেন্সির সময়, একমাত্র বোধ হয় লিটল ম্যাগাজিনের সম্পাদক তিনি জরুরি অবস্থাকে দিয়েছিলেন আর কি। তা তারা তৈরি হয়েছে, পলিটিক্যাল পত্রিকা তৈরি হয়েছে, কিন্তু এই হিমুন নন্দীগ্রামের পরে এই পলিটিক্যাল বক্তব্য নিয়ে অসংখ্য পত্রিকা বাজারে চলে এলো, অসংখ্য পত্রিকা বাজারে চলে এলো। এবং শুধু তাই নয়, সেখানে কিন্তু ওই একটা একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হতো পত্রিকাকে, দলে দলে বিভিন্ন পত্রিকা সেই অ্যাওয়ার্ডকে সমর্পণ ফিরিয়ে দেওয়ার একটা ব্যস্ত, সেটাও একটা দেখেছি আমরা সেই সময়টা। সেই সময় যে এই যে একটা রাজনৈতিক একটা থাল পাতাল তৈরি হলো, সেটা লিটল ম্যাগাজিন কিন্তু সাংঘাতিক একটা প্রভাবিত করেছিল। অসংখ্য লিটল ম্যাগাজিন রাজনৈতিক বিতর্ক নিয়ে প্রকাশিত হতে আরম্ভ করল। কিন্তু যেটা বর্তমান পরিস্থিতি যদি বলি, আমাদের এটা বলাটা হয়তো কিছুটা বিতর্ক তৈরি করবে হয়তো, কিন্তু আমার নিজের ব্যক্তিগত যখন আমি কথা বলছি, হয়তো আমার মনে হয় সাথে আমার কথা হচ্ছে বলে ভাবছি, সেটা হচ্ছে যে আমাদের যেমন আমরা বলছি যে 77 আমরা ঘুমিয়েছিলাম, একটা সময় আমাদের একটা বিপুল একটা 60-এর দশকের পরে কিন্তু একটা অদ্ভুত একটা ঠান্ডা সময় আমরা দেখেছি, প্রত্যক্ষ করছি পশ্চিমবঙ্গে। 77-এর একটা নির্বাচনের মধ্যে একটা বিপুল পরিবর্তন ঘটে গেল, কংগ্রেস একেবারে ছন্নছাড়া হয়ে গেল পশ্চিমবঙ্গে, তারপর থেকে সে মাথা তুলতেই পারল না। সেই সময় নকশালবাড়ি আন্দোলন স্তীমিত হয়ে গেল। কিন্তু এই পরবর্তী সময়ে কিন্তু আমি দেখলাম সমস্ত রাজনৈতিক চেতনাও যেন আস্তে আস্তে স্তীমিত হতে আরম্ভ। সেটা কিন্তু আমার মনে হয় যে 2011 সালের পরেও কিন্তু আবার একটা, যেমন 2011 সালের আগে আমি ব্যবহারিক সমাজে একটা অভূতপূর্ব উত্থান দেখতে পেলাম, সেটাও নানান কারণে আমার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে আবার যেন একটা ভাটার দিকে যাচ্ছে। সেই ভাটাটা আমার অভিজ্ঞতার মধ্যে বলবো, সেই ভাটার ছোঁয়া কিন্তু আমাদের লিটল ম্যাগাজিনও করতে করেছে। লিটল ম্যাগাজিন শেষ হয়ে যায়, লিটল ম্যাগাজিন বেশ কিছু বিলুপ্ত হয়ে গেছে। আমি আগেই বলেছি লিটল ম্যাগাজিনের আগেও সবাই প্রতিষ্ঠান বিরোধিতার দিকটাই প্রভাবে বেশি, সেটা ঠিক বলে ওটা সাহিত্য নির্ভর না। সাহিত্য আসলে কি হয়ে গেছে একটা জিনিস পরিষ্কার করে বলি, এখন একটা অপর মিডিয়া তো তৈরি এসে গেছে না, তৈরি হয়ে গেছে, মানে বেড়ে গেছে না। আজকে আমি একটা ছোট গল্প ফেসবুকে রেকর্ড করে দিতে পারছি, তার জন্য পত্রিকা দিতে হবে না। এবং এই যে ফেসবুকে আমি লোক করছি, কারোর অনুমতি কোনো দরকার নেই, আমি আমার বন্ধুদের দিয়ে দিই। কিন্তু একটা পত্রিকা ছাপতে হলে তো আমাকে ছাপতে হলে তো আমাকে আমার যে সম্পাদক তার তো পছন্দ অপছন্দের প্রশ্ন আছে, বিষয় নিয়ে হোক, রীতি নিয়ে হোক, সব কিছু নিয়ে তো তার একটা প্রশ্ন থাকতেই পারে। এখন তো সেই জায়গাটা ভেঙে গেছে না, কাজে লোকে হয়তো বা অন্য রকমের লেখা, অন্য রকমের রচনা, সেগুলো লোক কিন্তু আপনি নিজের প্রত্যেকেই আমরা এখন সাহিত্যিক হয়ে গেছি, প্রত্যেকে আমরা অভিনেতা হয়ে গেছি, প্রত্যেকে আমরা গায়ক হয়ে গেছি, অনেক বেড়ে গেছে। এখন সেটাই একমাত্র কারণ কিনা আমি সত্যি কথা বলছি, সেটা বলা হয়তো বা এখনো সময় আসেনি, কিন্তু ভাববার সময় নিশ্চয়ই নিয়েছে, ভাববার হবে। যেটা বলছিলাম যে এখন প্রত্যেকের জন্য কিন্তু রাজনৈতিক জায়গাটা কিন্তু আমার কথা মত অনুযায়ী, আমার দেখা অনুযায়ী
আমার দৃষ্টি অনুযায়ী একটা ভাটা এসেছে, কিন্তু পত্রিকায় ভাটা নেই, পত্রিকায় কিন্তু আছে। এখনও শুনেছি লন্ডনের এবার মেলাতে প্রায় 500 স্টল দেওয়া হয়েছে, 500 এসছে কিনা জানি না, কিন্তু 500 স্টল দিতে পারাটা মানে তারা ভেবেছে যে 500 হতে পারে, ওদের তো যোগাযোগটা খুব বেশি, তো সরকারি জায়গা না, তারা যখন 500 স্টল তৈরি করেছে তার মধ্যে কোথাও একটা প্রত্যাশা ছিল এরকম হতে পারে। আমাদেরও এখন কিন্তু কমে গেছে, আমাদের মেলা কমতে কমতে 40-এ ঠেকেছিল, 40-এ শুরু করেছিলাম 150 দিয়ে, কমতে কমতে সেটা 40-এ এসে ঠেকেছিল। এটা কিন্তু আবার গত 2-3 বছর ধরে 80-100-তে করা হয়ে গেছে। আমি আবার বলছি উত্থান পতন কিন্তু রাজনৈতিক ভাবনা চিন্তায় হয়তো হয়নি, কিন্তু লিটল ম্যাগাজিন বেঁচে আছে। আমি আবার বলছি যে ওই যে ভাটাটা যেটা আমরা 60-এর দশকের শেষের দিকে দেখেছিলাম বা 70-এর দশকের মাঝামাঝি দেখেছিলাম, তারপরে দীর্ঘ 77-এর পরে আমরা দীর্ঘ সময় একটা ভাটা টান দেখেছি। সেই ভাটার টানটা আবার সেই রাজনৈতিক ভাটার টানটা এখনো পরিলক্ষিত হচ্ছে, কিন্তু লিটল ম্যাগাজিনে কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। আমি এই জন্যই বলছি যে আমাদের যেখানে 40-এ নেমে এসে আবার কিন্তু 80-100 ঘোরাফেরা করছে, যদিও রাজনৈতিক চেতনা নিয়ে, রাজনৈতিক বিষয় নিয়ে পত্রিকার সংখ্যা আমার দেখা হিসেবে তুলনামূলকভাবে কমে এসেছে। বারবার বলছি লিটল ম্যাগাজিন অদ্ভুত প্রাণ, একটা অদ্ভুত প্রাণ। এই প্রাণটার উৎসটা কিন্তু ওটাই। আমি যেটা দেখছি তাকে আমি একরকমভাবে চ্যালেঞ্জ করছি, চ্যালেঞ্জের বাংলা কি হবে জানি না। আমি একে পরিষ্কার করে আমি একটা আমার অন্য কথা বলছি, সে বলাটা পছন্দ হোক চাই না হোক, কেউ মানে কেউ ভালো লাগুক না লাগুক, আমি পড়াই, আমি এটা করব। এখন এটার মধ্যে অনেকভাবে এটাকে মানে মনোবিজ্ঞান দিয়েও আলোচনা করে যেতে পারি, যেটা বলছি আমাদের এখন এই মোবাইল এসে গেছে, যে কেউ তুমি আমি একটা আলোচনা করে যে কিছু কি একটা দিলাম, দারুণ কিছু দিলাম, এটা কিছুই না, কিন্তু আমি ভাবতেই পারি ওইটা কি হবে। ফেসবুকে আমি এখন ছাতা মাথায় দিয়ে লন্ডনে বরফ পড়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, আচ্ছা এই ছবি কি অর্থ থাকতে পারে, কি মানে এগুলো আছে। আমি একটা রেড লাইট ক্যান্ডেল ডিনারে অমুক একটা রেস্টুরেন্টে এসে বিয়ার খাচ্ছি, আমার কি এসে গেল তাতে। এই যে আত্মপ্রচারের একটা প্রবণতা আছে না, মানে একদিকে যেমন বিরক্তিকর, অদ্ভুত। আমি একটা জিনিস দেখেছি ফেসবুকে, একটা অত্যন্ত অকিঞ্চিতকর একটা জিনিস বলা আছে, 1000 ভিউয়ার, অকিঞ্চিতকর, কোনো মানে নেই, কোনো কিছু নেই, 1000 ভিউয়ার। আমি একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। জানতো না সমাজের এইটাকে যদি একটু এক্সপ্লেন করি, যে এই যে কথাটা বললে যে এআই এবং ডিজিটাল যে মিডিয়া, তার সঙ্গে যে পুরনো গতানুগতিক যে ওটাও একটা মিডিয়া মানে লিটল ম্যাগাজিন, তো এর কি বিরোধ তৈরি হচ্ছে না, এটার সাথে কিভাবে পাল্লা দেবে? আমার মনে হয় মানে ভবিষ্যৎটা কি হবে? আমার মনে হয় না এখানে বিরোধ আছে। একটা আছে তুলীয় কলম বলে একটি পত্রিকা করে, তুলীয় কলম অদ্ভুত অদ্ভুত একটা বিষয় যৌনতা এবার করেছে ডিস্টোপিয়া এবং ইউটোপিয়া, অত্যন্ত দামি 400 টাকা, অসাধারণ প্রিন্টিং, অসাধারণ বাইন্ডিং, অসাধারণ প্রোডাকশন, 400 টাকা দাম লিটল ম্যাগাজিনের বই বিক্রি হয়েছে। বিষয় আমি মানে মানে ডিস্টোপিয়া এবং ইউটোপিয়া দুটো আলাদা খণ্ড করে তাতে রচনা ম্যাকিয়াভেলি থেকে শুরু করে সাম্প্রতিককালের গুলোকে একটা লেখা আছে। ডিস্টোপিয়ার দিক থেকে প্রথমটা ম্যাকিয়াভেলি রচনা নিয়ে, তার লিবার্টি, ওদের বইটার নাম লিবার্টির উপর আলোচনা আছে। লিবার্টি আমি পড়ি, লিবার্টি আমি পড়ি, শুনেছি লিবার্টির কথা, লিবার্টি নিয়ে আলোচনা দিয়ে শুনে অসাধারণ করছে। আমি বলছি যে এমন নয় যে বিক্রি হয় না, টাকা পয়সা তার যারা এটা প্রকাশ করছে তারা কিন্তু বলছে এটা আমার মানে আমি বিন্দুমাত্র আমাদের কোনো সন্দেহ নেই যেটা সমস্ত বিক্রি, এবং এটা আমরা 1 লাখ টাকা খরচা, 1 লাখ থেকে 2 লাখ টাকা খরচা হচ্ছে, পুরো টাকা মানুষ দেয়, সবাইকে কমপ্লিমেন্টারি কপি দেওয়া সত্ত্বেও প্রত্যেক লেখককে একটা কমপ্লিমেন্টারি দিয়েও আমাদের টাকা দেয়। এই বিশ্বাসটাও কিন্তু লিটল ম্যাগাজিনের কি না বিষয়, মানে প্রকাশনার মান তারা কিন্তু এটাও করছে। আবার একই দিকে মানটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এইটাই হয়তো অন্য জায়গা থেকে এটাকে আলাদা। আমি কি বলি যে 12 মাস করে প্রকাশনা ছিল না,
আমি মতামতটা জানতে মানে মানুষের তো কন্টেন্ট কিছু কোন কবি ভয়ঙ্কর একটা গভীর বিষয়, যে সত্যি কথা বলতে মানে যারা মননে বিশ্বাসী তারা ঠিক থাকতে বন্ধ হয়ে গেছে। আসলে মান বলতে আমি কন্টেন্টের কথা হ্যাঁ, আমি গেট আপের কথা বলছি, যে এটা না মানে মূল যে বিষয় আলোচনা সেইগুলোর মান অসংখ্য চেষ্টা করে। যাই হোক, আর একটা পত্রিকা কাগজ মনার তো বড়দের বড় ভালো হবে, সেটা তো এই যে ফ্রন্টের দিকে একটা ইংরেজি পত্রিকা সম্রাটবাবু শুরু করে গেছিলেন, সমস্যা তিনি শুরু করে গেছিলেন, সেটি তাও তো চলছে, যেভাবেই তো চলছে, হয়তো গায়ে কমেছে, কিন্তু সে তো এখনো সেই পলিটিক্যাল পত্রিকায় হয়ে গেছে। ওই একটা চটি পত্রিকা এতদিন টিকে থেকেছে, কোথাও তো একটা ভয়ঙ্কর প্রান্তিকতা রয়েছে, ভয়ঙ্কর কোন শক্তি রয়েছে। এই শক্তিটা কোথা থেকে আসে? এটা আমি বলবো, এটা একটা বাংলা সাহিত্যের সংস্কৃতির জগতে একটা প্রতিষ্ঠান ধারা, শুধু একটু বড় করে বলতে গেলে ওটা আমাদের সামাজিক অবস্থানটাও তাই, একটা প্রতিবাদের জায়গা। এখানে যে হিন্দুত্ববাদ এসে রাজনীতি আসবে, কারণ আমি মনে করি না রাজনীতির বাইরে কোনো কিছু আছে। হিন্দুত্ববাদীরা এখানে কিছু করতে পারছে না, তার হয়তো একটা বস্তব কারণ হচ্ছে এটাই, যেখানে কিন্তু অদ্ভুত ধরনের একটা ধারা রয়েছে, যে ধারাটা সবসময় উদারতার কথা, ভালোবাসার কথা, মানে খোলাখুলি বলার কথা, চিন্তা ভাবনার করার কথা, তার শস্য সুফলা দেশ আমাদের, প্রচুর অবসর সময় গান রচনা করা। আমার মনে আছে আমি একজন অন্ধ্রপ্রদেশের একজন ইঞ্জিনিয়ারকে বলেছিলাম যে জানো, বাঙালিদের মধ্যে একজনও পাবে না যে কোনোদিন কবিতা লেখে। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, এমন একটা শিক্ষিত বাঙালি কেন যিনি লেখাপড়া শেখেনি, এমন বাঙালি পাবে না যে জীবনে একটা কবিতা হাত পা খাবার চেষ্টা করে। এটা কারণ এটা বাংলার মাটিটাই, বাংলার মাটিটাই। এই যে হিন্দুত্ববাদী যে কথাটা বললাম, এখানে ভাব আন্দোলনের কল্পনা করা যায়, ভাব আন্দোলন এটা বুদ্ধির জায়গা ছিল। ওই একটা অদ্ভুত মানে ঈশ্বর অবিশ্বাসীর জায়গা থেকে, ঠিক আছে, পরবর্তীকালে এসছে হিন্দুত্ববাদীরা, এসছে হিন্দুত্ববাদী বলবো না, হিন্দু রাষ্ট্র তৈরি হয়েছে, এখানে মুসলমান প্রভাব এসছে, কিন্তু কোনোদিন ওই ধারাটা যুক্ত হয়ে যায়নি। আমার মনে হয় আমাদের সাহিত্য সংস্কৃতিতে গান সব কিছু এই ধারাটা কিন্তু অদ্ভুতভাবে বহমান রয়েছে, এবং সেটা কিন্তু লিটল ম্যাগাজিন আন্দোলনের যে এত বড় করে ধারা তৈরি হতে পেরেছে পশ্চিমবঙ্গের বাইরে হয়নি বলে বলবো না, কিন্তু এই মাত্রায় কখনো কোথাও হয়নি এই মাত্রা। এটা হয়েছে কিন্তু আমি বলবো এটা বাংলার মাটি, এর জন্য আমাদের গর্ববোধ করা উচিত। লিটল ম্যাগাজিনকে নিয়ে আমি গর্ববোধ করি। হতে না, তার একটা সময় থাকে, তার সময় হয়তো বিষয় এসে অতটা ধনী হয়ে উঠতে পারে না, অতটা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে না। আমার এখন নাটকের অবস্থায় নাটক দেখতে ইচ্ছেই করে, সত্যি কথা বলছি। কিন্তু তাও কিছু নাটক আছে যেগুলো আবার বেশিরভাগ নাটক হয়তো দেখি। আমি বলছি যে আমি বরং বলবো নাটকের কথার জন্য এরই আমি তখন বলি, আমি বলবো যে অনামী দলরা যে নাটক করছে, নামী দলরা তার ধারে কাছে পৌঁছতে পারছে না। আমি জোর দিয়ে বলছি, নামী নাটকগুলো, নামী দলগুলো অনামী দলের ধারে কাছে পৌঁছতে পারছে না, না বিষয়ে না উপস্থাপনায় পারছে না। চমক এসে গেছে অদ্ভুতভাবে, চমক একটা আজকের দিনে একটা, যাকে মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু আমি আবারও এই যে একটা ভাঙা করার ব্যাপার, কিন্তু এর মধ্যে তো একটা অন্য জিনিস আমাকে করে নিতে হবে, সেটা কি ভাঙা করা। আমি কবিতা বিশ্বাস করি, আমি স্থিরতায় বিশ্বাস করি। আমাকে ভাঙা গড়ার মধ্য দিয়ে বলছি বললাম, আমি কবিতা সাহিত্য হচ্ছে, ভালো খারাপ হোক, বেরোচ্ছে প্রকাশিত তো হচ্ছে, ভালো খারাপ তো দেখা যাবে, কিন্তু বেঁচে তো আছে। ভালো খারাপ তো দর্শকের বলছি আমি আমার নিজের বিষয় মনে হচ্ছে যে ঠিক আছে, এটা না বললে পত্রিকারা উল্টো পাল্টো দেখে আমার ব্যক্তিগত মনে হচ্ছে। কিন্তু এই যে বললাম বেঁচে থাকা, এই যে যোগটা, এটা বাংলার মাটি দিচ্ছে বলে বিশ্বাস করি। বাংলার মাটির যে একটা অদ্ভুত ধরনের ওই যেগুলো নিজেকে মানে তার সমষ্টিগত, যেটাকে ইংরেজিতে বলতে কালেক্টিভ উইজডম দিয়েছে, প্রজ্ঞা, সম্মিলিত প্রজ্ঞা, এইটা বাঙালিকে বাঁচিয়ে রেখেছে সাংঘাতিকভাবে। বাঙালি অন্যরকম, আমি বলবো না বাঙালি শ্রেষ্ঠতম, একবার বলবো ওই ধরনের, ওটা তো আর এক রকমের কি বলবো সাম্প্রদায়িকতা হয়ে গেল। আমি শ্রেষ্ঠতম একবার বলবো না, বাঙালি অন্যরকম, এবং সেই প্রভাবটা লিটল ম্যাগাজিনে পড়েছে। এবং লিটল ম্যাগাজিন এই জন্য মানে আমি লিটল ম্যাগাজিনের কর্মী না হয়ে এর সঙ্গে যে এইভাবে জড়িয়ে গেছি, এটা এই ঐতিহ্যকে
এর সাথে সাথেই আমরা শেষ করছি। যেমন উনি বললেন যে বাংলার মাটির এক কালেকটিভ প্রজ্ঞা, তারই অনুসন্ধান লিটল ম্যাগাজিনরা করতে থাকুক। আবার আমরা হাজির হব।